না, সকল অবৈধ সরকারই গণ আন্দোলনের মুখে জনগণের দাবি মেনে নিতে বাধ্য হয়। ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান এই দেশে বেসিক ডেমোক্রেসি চালু করেছিলেন। উনি গণতন্ত্র দিতে চান নাই। 69-এর গণ অভ্যুত্থানে আমরা তাকে বাধ্য করেছিলাম জনগণের দাবি মানতে। হোসেন মোহাম্মদ এরশাদ তার অবৈধ শাসন আমাদের দাবি মানতে চায় নাই। আমরা রাজপথে এরশাদকে বাধ্য করেছিলাম ক্ষমতা ছেড়ে দিতে। এবং তার মানে হলো এই অবৈধ সরকার যদি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার আনে তাহলে আপনারা সেটা মেনে নেবেন? অবশ্যই মেনে নেব, কারণ আমাদের লড়াইটা তো ব্যক্তি শেখ হাসিনা কিংবা সরকারের বিরুদ্ধে নয়। জি, আপনি আমাদের সাথে থাকুন, আপনার কাছে আমরা আবারও ফিরবো। জনাব শফিউল আলম প্রধান, জাহিদ ভাই আপনি শুনছিলেন উনি অবৈধ সরকার বলছেন, আবার এই অবৈধ সরকার যদি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসে সেটা উনি নির্দ্বিধায় বলছেন যে মেনে বৈধ হয়ে যাবে। মানে একটা বিষয় হচ্ছে শফিউল আলম প্রধান যে কথা বললেন, আর একটু আগে বিএনপির একজন নেতা একটা কথা বলছিলেন, আমি একটু কনফিউজড আর কি। উনি যেটা বলছেন যে ওনার ওভারঅল ডাকটা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য যে বৃহত্তর আন্দোলন সেটা চলছে এবং কন্টিনিউ করবে। আর উনি কিন্তু বলছিলেন যে আমাদেরকে বাধ্য করবেন না বৃহত্তর আন্দোলনে যেতে। সো মানে একটু মানে এক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে সেই ক্ষেত্রে যে তাদের যে এখনকার আন্দোলন চলছে সেটা কি বৃহত্তর প্রেক্ষাপটে কিনা। ওকে ফাইন, আপনি ওনাকে প্রশ্ন করেছিলেন যে আপনারা কেন ওই হরতালটা আগামীকাল ডাকলেন। এটা কিন্তু পাশ হয়েছে কবে, 17 তারিখে বোধহয়। হ্যাঁ, তারপরে কিন্তু কয়েকটা মানে আমাদের ওয়ার্কিং দিয়ে গিয়েছে। এবং আমরা দেখলাম যে জামাতের হরতাল থার্সডে সানডে গেল এবং তারপরে একটা মানে তার যে আপনার ধারাবাহিকতা সেখানে এই ওনাদের হরতালটি এসছে। সো আমার মনে হয় হয়তো ওনারা জামাতকে দিয়ে একটু টেস্ট কেস হিসেবে দেখেছেন যে হরতাল ডাকলে রিয়াকশনটা কেমন। হ্যাঁ, এই বিষয়ে আমরা ওনার সাথে আরো পরবর্তীতে কথা বলবো। আমার সাথে এখন 20 দলীয় জোটের শরিক ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর মজুমদার আছেন। জনাব আলমগীর মজুমদার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার দলে তো আসলে বহিষ্কার পাল্টা বহিষ্কার চলছে যেমনটি আমরা জানি, এই মুহূর্তে আপনি আসলে দলের কোন অংশের প্রতিনিধিত্ব করছেন? জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্টকে স্বাগত জানাচ্ছি। আমি কোন অংশের যে প্রশ্নটা আপনি করছেন এটা কতখানি যুক্তিযুক্ত আমি ঠিক বুঝতে পারছি না। আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিন্তু আমরা যতদূর জানি আপনাকে বহিষ্কার করা হয়েছে, সে বিষয়ে আপনার বক্তব্য কি? আমাকে বহিষ্কার করা হয়েছে যে বক্তব্যটি খন্দকার গোলাম মুর্তজা সাহেবের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সেটা ওনাকে 12ই সেপ্টেম্বরে প্রেসিডিয়ামের সভায়, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি প্রেসিডিয়ামের সভায় তাকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তীতে সেটাকে ফলো আপ করা হয়েছে 19শে সেপ্টেম্বর জাতীয় নির্বাহী কমিটির সবার মাধ্যমে। জি, জনাব আলমগীর মজুমদার, আপনারা বিএনপির নেতৃত্বাধীন যে জোট, সেই জোটে থাকতে 5টি শর্ত পূরণ করতে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। প্রায় অনেকটা সময় চলে গেছে, আপনাদের শর্তগুলো কি পূরণ হয়েছে? না, ইত্যবসরের শর্ত পূরণের কোনো কথাবার্তা আমরা শুনি নাই, তবে এখনো একটু সময় তো আছে। এখনো যে সময় আছে সেই সময়ের মধ্যে আমার বিশ্বাস তারা কথা বলবেন এবং সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন, যদি তারা জনগণের সপক্ষের রাজনীতিকে সামনে তুলে ধরতে চান। আপনারা যে 5টি শর্ত দিয়েছিলেন তার মধ্যে একটি ছিল যে জোটকে জনসম্পৃক্ত কর্মসূচি দিতে হবে। আপনি সেই দাবি জানানোর পরপরই জোট থেকে হরতালের মতো কর্মসূচি এলো। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? জনসম্পৃক্ত কর্মসূচি তো মূলত জনভোগান্তি থেকে রক্ষার কর্মসূচি, তাই নয় কি? তাহলে তার সঙ্গে সম্পর্কিত কিছুটা হলেও আমার তো মনে হয় এটা আপাতত আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে যে বক্তব্য উপস্থাপন করেছি সেইটার বিপরীতেই এই হরতাল কিনা এ বিষয়ে তো আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। তবে সংশয় হয় অনেকের মতে আমাদের বক্তব্যের প্রেক্ষিতে এই হরতাল তারা হয়তো দিয়ে জনগণকে তথা
বুদ্ধিজীবী মহলকে বুঝাতে চাচ্ছেন সম্ভবত। আরেকটা বিষয়, আপনি বলেছেন যে জোটে গণতন্ত্র আনতে হবে, এর অর্থ কি এখন তাহলে জোট কিভাবে চলছে? এখন কি জোটে গণতন্ত্র নেই? জোটের গণতন্ত্র, একটু আগে শফিউল আলম প্রধান সাহেবের সঙ্গে কথা বলছিলেন, উনি হয়তো বলতে পারতেন বা ওনার জিজ্ঞেস করলেও বলতে পারতেন। আছে গণতন্ত্র, যেটুকু আছে সেটা হচ্ছে দুই একটি বা দু চারটি দলের মধ্যে মাঝে মধ্যে কথাবার্তা হয়ে এটা 20 দলের সিদ্ধান্ত হিসাবে চলে আসে। আরেকটা আপনার কাছে শেষ প্রশ্ন হলো, বিএনপির কোন নেতা আপনাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে জোট ভাঙার ষড়যন্ত্রের একটা অভিযোগ তুলেছেন, এই অভিযোগ কতটা সত্য? এই বিষয়ে আপনাকে কেবল কথাই বলতে পারি, যখন আপনার সঙ্গে আমার যখন মতের মিল হবে না, তখন আমি দুনিয়ার সব আকাম করি, এটা আপনি বলতে পারেন। জি জনাব আলমগীর মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জাহিদ ভাই, স্যার আপনাদের সাথে আলোচনায় ফিরবো, আমার একটা বিরতি নিতে হবে, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশে এখনই, ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন বাংলাদেশ এখন। আমার সাথে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে বিজিএম এর সাবেক প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী এবং বরিশাল থেকে বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বাঘা যোগ দিচ্ছেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জনাব নাসির উদ্দিন চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন যে হরতাল বা এই ধরনের যে রাজনৈতিক কর্মসূচিগুলো দেওয়া হয়, এগুলোতে ব্যবসায়িক দিক দিয়ে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হন? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প খাত দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে যখন প্রচণ্ড একটা চ্যালেঞ্জের মাঝে হিমশিম খাচ্ছে, ঠিক এই সময়ে এ ধরনের হরতাল আমাদেরকে প্রচণ্ড আঘাত হানছে। আমার মনে হয় দেশের বাইরে আমাদের প্রচণ্ড যে ইমেজ সংকট তৈরি হচ্ছে, এটা এই ধারাবাহিক হরতাল এটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এবং আমার মনে হয় হঠাৎ করে হরতালগুলো শুরু হতেই ধারাবাহিকভাবে গত বৃহস্পতিবার থেকে আগামী সোমবার টানা 5টা দিন এভাবে হরতাল এবং বন্ধ মিলিয়ে কর্মহীন থাকা আসলে কোনো একটি সুষ্ঠু অর্থনীতির জন্য কোনোভাবে ভালো খবর না। তো এ ধরনের একটা পরিস্থিতিতে আমরা যারা রপ্তানি খাতে আছি তাদের জন্য এটা প্রচণ্ড দুঃসংবাদ। দেশের এই ধরনের একটা পরিস্থিতিতে দায়িত্বশীল কোনো রাজনৈতিক সংগঠন এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে আমার মনে হয় দেশের রপ্তানি খাত বাধাগ্রস্ত হবে। জনাব নাসির উদ্দিন চৌধুরী, সেক্ষেত্রে দেশে যে প্রধান রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আপনার ব্যবসায়ী হিসেবে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা খুবই সহজ। দেশের রাজনীতিবিদরা রাজনীতি করছেন জাতির উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, জাতির কল্যাণের জন্য। এখন জাতির কল্যাণের জন্য যদি রাজনীতি হয়, দেশের কর্মসংস্থানের দিকটা খেয়াল রাখতে হবে। দেশের মানুষ যদি কাজ করতে না পারে, তাদের কর্মসংস্থানের জায়গাটি যদি অনিশ্চিত হয়ে যায়, তাহলে কাদের নিয়ে রাজনীতি করবেন? অতএব এই জায়গাটিতে এসে একটি জায়গায় একমত হতে হবে, দেশের অর্থনৈতিক অবস্থানটাকে সুদৃঢ় করা এবং দেশের কর্মসংস্থানের জায়গাটিকে নিশ্চিত করা। এই দুইটি জায়গা যদি নিশ্চিত করা না যায়, তাহলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, জাতি বড় দুর্দশার মাঝে পড়বে। তো তাহলে রাজনীতিবিদের আর রাজনীতি করার কোনো অর্থ থাকবে না। অতএব রাজনীতির জায়গাটিই তো নিরাপদ থাকবে না। আমার তো মনে হয় আমরা রাজনীতিবিদদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, অন্তত দেশের অর্থনীতির সাথে আপনারা একটি জায়গায় ঐক্যমত্যে আসুন, রাজনৈতিক সংস্কৃতিটাকে পরিবর্তন করুন। জি জনাব নাসির উদ্দিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আলী বাঘা, আপনি হলেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। হরতাল বা এই ধরনের রাজনৈতিক কর্মসূচিতে আপনারা কি ধরনের সমস্যায় পড়েন সেটা একটু জানতে চাইব। আমরা বড় সমস্যায় পড়ি যে আমাদের এই ট্রাকে খাবার, চাল, ডাল এবং নিত্য প্রয়োজনীয় জিনিস আসে
এবং এটা আসতে পারে না এবং জনগণের সাধারণ মানুষের খুব দুর্ভোগ হয়। এবং আমরা বিরোধী দল এবং সরকারি দল সবার কাছেই আমরা অনুরোধ করব যে জনসাধারণের যদি আপনারা ভালোবাসেন এবং জনসাধারণের জন্য যদি রাজনীতি করেন মানুষের জন্য, তাহলে আপনারা এই হরতাল ডাকেন না এবং হরতাল দিয়েন না। হরতালে মানুষের জীবনের ঝুঁকি হয় এবং আমার ট্রাক শ্রমিক এবং ট্রাকের ড্রাইভারদের জীবনের ঝুঁকি নিয়ে মাল পরিবহন করতে হয় এবং আমার এই যাতে আর বাংলাদেশে কোনো হরতাল কোনো দল না দেয়। জি, এটা আমার- আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।